বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে হতাহতের ঘটনায় এলাকা থমথমে। তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন। ঘটনাস্থলে পাই 8টি গুলির খোসা, যেটিকে জব্দ করা হয়েছে এবং তাদের পালানোর যে এক্সিট রুট ক্রাইম সিন কর্ডন করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করি। নিরাপত্তা নিশ্চিতের দাবি শিয়া সম্প্রদায়ের। গোয়েন্দা নজরদারির অভাবকেই দায়ী করছেন অপরাধ বিজ্ঞানীরা। শঙ্কা মুক্ত তো কেউ বলতে পারে না, তারপরে আমরা মনে করি যে সরকার যথেষ্ট চেষ্টা করতেছে। তাহলে আমি বলবো না যে গোয়েন্দা সংস্থাগুলো যে কাজ করেন তারা অদক্ষ কিংবা তারা ব্যর্থ। রংপুর দিনাজপুরে ধর্মযাজককে হত্যার হুমকিতে নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ এবং আমি আসাদ আজিম। এবারও অন্যান্য শীর্ষ সংবাদ। শর্ত সাপেক্ষে আসন্ন পৌর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। নতুন ভোটারদের অংশ নেওয়ার স্বার্থে নির্বাচনের সময় 15 দিন পেছানোর দাবি। বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো আওয়ামী লীগ। শর্ত বিবেচনায় নিতে কমিশন ও বিএনপিকে নমনীয় হওয়ার আহ্বান পর্যবেক্ষকদের। রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এলাকা কোটায় ভর্তি নিয়ে অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। সব বিদ্যালয়ের মান উন্নয়নের পরামর্শ শিক্ষাবিদদের। হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হওয়ায় এমআরপি নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের ভিড়। দ্রুততম সময়ে সংগ্রহের আহ্বান। এবং পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও রাজধানীতে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। জাটকা নিধন বন্ধে অভিযান জোরদার করার দাবি ব্যবসায়ীদের। বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে হতাহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে ওই মসজিদের আশপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে তদন্ত দলও। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 2 জনকে। এদিকে গ্রামবাসীর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিগগিরই এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি সবার। এভাবেই আহাজারি করছেন বগুড়ার কিচক হরিপুর গ্রামের শিয়া মসজিদে হামলার ঘটনায় নিহত মোয়াজ্জেম হোসেনের পরিবারের সদস্যরা। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে নিহতের বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা। আকস্মিক ঘটনায় হতবিহ্বল সবাই। আমরা নামাজ পড়ছিলাম সবাই, আমরা জানি না যে পিছন থেকে তারা এভাবে হামলা করবে। অত্র এলাকার কিছু লোক এর বিরোধিতা করছে এবং এদের আমাদের মিছিল মিটিং এ বাধা সৃষ্টি করছে। এরাই এই কাজটা করতে পারে। মসজিদে হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকার মধ্যেও। গ্রামবাসীর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শিগগিরই নৃশংস হামলাকারীদের আটক করে বিচারের আওতায় আনার দাবি গ্রামবাসীর। এই ধরনের হামলাকে আমরা জন্য তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা দোকানপাট সব কোচে ঝাঁপ লাগাও, আমাকে মসজিদে গুলি করতে এই পর্যন্ত আসে দেখি টেনে বের করতেছে, লিয়ে যাচ্ছে। এই দেখি কারোর সাথে আমাকে কেন খারাপ ব্যবহারও হয়নি বা মানুষও করেনি, তবে এটা মিথ্যে কথা কয়া তো একজনের ডুবেন ঠিক নয়। মুসলমানের সেটা ধর্ম নয়। এদিকে দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্য। সকাল 10:30টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআর সদস্যরা। পুরো ঘটনা তদন্তে কাজ শুরু করেছে তারা। আমরা জানতে পারি যে 3 জন অজ্ঞাতনামা যুবক এখানে এসে প্রবেশ করে গুলি করে নামাজরত অবস্থায়। আমরা এসে ঘটনাস্থলে পাই 8টি গুলির খোসা, যেটিকে জব্দ করা হয়েছে এবং তাদের পালানোর যে এক্সিট রুট ক্রাইম সিন কর্ডন করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করি। পবিত্র মসজিদ প্রাঙ্গণে এমন হামলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার কেউই। বগুড়ার কিচক হরিপুর গ্রামের এই মসজিদটি এখনো বহন করছে নৃশংস হামলার সেই চিত্র। এই গ্রামের বাসিন্দারা বলছেন পবিত্র মসজিদে এমন নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর তাই তাদের দাবি খুব শিগগিরই যেন এই দুর্বৃত্তদের বিচারের আওতায় আনা হয়। বগুড়ার কিচক হরিপুর গ্রাম থেকে সজল দাস, সময় সংবাদ। দর্শক, সকাল থেকেই শিবগঞ্জ আল হোসেন মসজিদ এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার সজল দাস। সেখানকার বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল।
আসাদ, বগুড়ার কিচক হরিপুর গ্রামের যে ঘটনাটি ঘটেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যে ব্যক্তি নিহত হয়েছেন, অর্থাৎ ওই যে মসজিদ আক্রান্ত যে মসজিদ, সেই মসজিদের যে মুয়াজ্জিন জনাব মোয়াজ্জেম হোসেন, তার বাসভবনে এই মুহূর্তে আমি অপেক্ষা করছি। এই বাসভবনে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে নিহত যে মোয়াজ্জেম হোসেন, তার মরদেহ ময়নাতদন্ত শেষে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তার এই বাসভবনে আনা হচ্ছে এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই সেই অ্যাম্বুলেন্সটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা হয়েছে এবং কিছুক্ষণ পরেই হয়তো সেই লাশবাহী গাড়িটি এই বাসভবনে এসে পৌঁছাবে। এই কারণে মূলত এখন আমরা সেই মসজিদের যে হামলা কেন্দ্রটি, সেই কেন্দ্রস্থল থেকে সরে সেই নিহত মোয়াজ্জেম হোসেনের বাড়ির বাসভবনে এসেছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ মোয়াজ্জেম হোসেনের বাসভবনে শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে, তাদেরকে সান্ত্বনা দিতে অসংখ্য মানুষ এরই মধ্যে তার বাসভবনে এসে উপস্থিত হয়েছেন। অনেক মানুষ এসেছেন, তাদের আত্মীয় স্বজন আসছেন, তাদের আত্মীয় স্বজন অনেকে এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। মোয়াজ্জেম হোসেনের ছেলের সাথে কথা হয়েছিল আমাদের, তিনিও কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। মূলত একটি বিষয় যে এই মানুষটি নামাজ পড়তে গিয়ে তিনি ওই মসজিদেরই মুয়াজ্জিন ছিলেন, যে কারণে তিনি সঙ্গত কারণে নামাজে ছিলেন এবং নামাজের মধ্যেই পিছন থেকে এই হামলার ঘটনাটি ঘটে, যে কারণে এই হামলার ঘটনায় তিনি তার মাথায় গুলি আঘাতপ্রাপ্ত হন। আমরা জানতে পেরেছি সুরাতাহাল রিপোর্টে যতটুকু আমাদের এখন পর্যন্ত তথ্য আমরা পেয়েছি, সুরাতাহাল রিপোর্টে এসেছে যে তার মাথায় গুলি লেগেছে, মাথায় গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মূলত মৃত্যুটি হয়েছে। আসাদ, একটি বিষয় কিছু তথ্য দিয়ে রাখি আপনাকে। কিছু এর বাইরে যে তিনজন মোয়াজ্জেম হোসেনের বাইরে আরো যে তিনজন আহত ব্যক্তি, গুলিবিদ্ধ আহত ব্যক্তি রয়েছেন, তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমি জানতে পেরেছি যে তাদের অপারেশন এরই মধ্যে শুরু হয়েছে। এরই মধ্যে একজনের অপারেশন, যিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই পায়ে গুলি এরই মধ্যে বের করা হয়েছে। এছাড়া একজন যিনি এই মসজিদের এই মোমিন, যার মাথায়, তিনিও মাথায় গুলিবিদ্ধ হন এবং তার গুলি এরই মধ্যে অপারেশন চলছে। তো আসাদ, আজকে সকাল থেকে আমি এখানে রয়েছি এই এলাকায়, এই কিচক হরিপুর এলাকার যে আক্রান্ত মসজিদ, সেই মসজিদের ভিতরে আমি আপনাদেরকে এর আগের সংবাদেও বারবার দেখিয়েছি যে মসজিদের ভিতরে বিভিন্ন পিলারে আমি দেখিয়েছি যে গুলির দাগ রয়েছে। এর বাইরে আমি পিবিআর যে কর্মকর্তারা এসেছিলেন তাদের সাথেও কথা বলেছি। তো তারা যেটি জানিয়েছেন যে তারা সেখান থেকে আলামত সংগ্রহ করতে সক্ষম হয়েছেন এবং যে আলামত এই মামলার গুরুত্বপূর্ণ কাজ আসবে। তো আসাদ, সবশেষ তথ্য হচ্ছে যে এই লাশ এরই কিছুক্ষণের মধ্যে এখানে আনা হবে এবং এই লাশ এখানে এনে যে ধোয়ার কাজ রয়েছে, সেই ধোয়ার কাজ শেষে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর যেই মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়তে পড়তে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন, সেই মসজিদ প্রাঙ্গণেই তার কবর খোঁড়া হয়েছে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে। তো আসাদ, এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। বগুড়া শিবগঞ্জ এলাকার আল হোসেন মসজিদ থেকে আমাদের সহকর্মী সজল দাস জানাচ্ছিলেন সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। গতরাতে হামলার পরপরই আইএসের স্বীকারোক্তি দিয়ে পাঠানো বিবৃতিটি প্রকাশ করে জঙ্গিবাদ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বগুড়ায় শিয়া মসজিদে যে হামলার ঘটনা ঘটেছে, সে হামলায় জড়িত রয়েছে আইএসের সদস্যরা। রংপুরে ও দিনাজপুরে ধর্মযাজকদের হত্যার হুমকির ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, তবে তা যথেষ্ট নয় বলে দাবি করেছেন রংপুর আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চের ফাদার রেভারেন্ড বার্নাবাস। এদিকে হত্যার হুমকির ঘটনায় গতরাতে ফাদার রেভারেন্ড বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। রংপুর থেকে মানিক সরকার এবং দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হত্যার হুমকির ঘটনার পর থেকেই রংপুর শহরের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এখন শুনশান নিরাপত্তা। সেখানে ব্যাপটিস্ট চার্চ ও মিশনারিগুলোর ভেতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তারপরও ধর্মযাজক ও তাদের পরিবারগুলো ভুগছে নিরাপত্তাহীনতায়। এদিকে হুমকির ঘটনায় ফাদার হেমরম বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন, তবে তদন্তের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। আমরা যারা বিশেষ করে 10 জন এই টার্গেটের মধ্যে এবং 10 জনকে যে চিঠি দিয়েছে মারার হুমকি, এই ধরনের একটা হুমকি, তো এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত সবাই। সরকার আমাদের দিকে বিশেষভাবে যেন একটু দৃষ্টিপাত করেন এবং আমাদের যেন প্রশাসনিকভাবে সাহায্য সহযোগিতায় হাত বাড়ান। আমরা আমাদের নিরাপত্তা চাচ্ছি। আসলে যারা খ্রিস্টান ধর্ম তত্ত্ববিদ, তারাও আজকে শঙ্কিত এবং ভীতির মধ্যে রয়েছেন। যদিও এবার প্রশাসন আমাদের এখন
এখানে নিরাপত্তা দিচ্ছেন, কিন্তু এটি যে যথেষ্ট সেটি না। এদিকে দিনাজপুরের বীরগঞ্জের ক্যাথলিক চার্চ ও এর আশেপাশের এলাকায়ও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে আতঙ্ক কাটেনি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে। মুঠোফোনের যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহমূলক কেউ আসলে পরে তাদের সার্চ করতেছি এবং এরা যাতে সচরাচর ভালোভাবে যাতায়াত করতে পারে সেভাবে আমরা লক্ষ্য রাখতেছি। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরে মুঠোফোনে খুদে বার্তায় বীরগঞ্জ ক্যাথলিক চার্চের ফাদার চার্লসকে 20 ডিসেম্বরের মধ্যে হত্যার হুমকি দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে রংপুরে ফাদার হেমরম সহ 10 ধর্মযাজককে হত্যার হুমকি দিয়ে একটি বেনামি চিঠি পাঠানো হয়। ইসমা জাহান, সময় সংবাদ। শিয়া সম্প্রদায়ের উপর একের পর এক হামলার ঘটনার শঙ্কায় রয়েছেন তারা। তবে ঘটনা তদন্তে সরকারের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছে এই সম্প্রদায়ের নেতারা। এদিকে ভিন্নমত পোষণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতাকে দায়ী করেছেন অপরাধ বিজ্ঞানীরা। তারা বলছেন, কোনো ঘটনার আগে বিভিন্ন বাহিনীকে সজাগ থাকতে দেখা না গেলেও ঘটনা পরবর্তী সময়ে অনেক বেশি তৎপর হয় তারা। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জের একটি শিয়া মসজিদে নামাজের সময় মুসল্লিদের উপর হামলার ঘটনায় আবারও আলোচনায় আসে শিয়া সম্প্রদায়। এর আগে হামলা হয়েছিল গত 9 মহরম পবিত্র আশুরার আগের রাতে। হঠাৎ করেই নির্দিষ্ট এ সম্প্রদায়ের উপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন ধর্মীয় নেতারা। বাড়ি থেকে এসে হামলা করে নামাজি ভাইকে হত্যা করে, তাহলে অর্থ কি বোঝায়? সে কি নামাজ পড়তে দিতে চায় না, নামাজের সপক্ষে সে করতেছে না বিপক্ষে করতেছে, এটাই বুঝতে হবে। তো আমরা মনে করি যে আজকে যারা আমাদের শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, অর্থাৎ তাদের বোধগম্য হতেছে না, শঙ্কা মুক্ত তো কেউ বলতে পারে না। তারপরে আমরা মনে করি যে সরকার যথেষ্ট চেষ্টা করতেছে। হোসেনি দালানে হামলার ঘটনার পরিকল্পনাকারী সহ বেশ কয়েকজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তবে পুলিশের দাবি মূল পরিকল্পনাকারী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পরিকল্পনাকারী জীবিত থাকলে এ বিষয়ে আরো তথ্য পাওয়া যেত, এমনটাই মনে করেন শিয়া নেতারা। মূল যে পরিকল্পনাকারী মারা গেছে সে যদি জীবিত থাকতো অবশ্যই জানতে পারতাম যে কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা করতেছে, আরও কারা কারা জড়িত আছে, ভবিষ্যতে তারা এই ঘটনা ঘটাবে কিনা, সারা বাংলাদেশে তাদের নেটওয়ার্ক কি, সব আমরা জানতে পারতাম। হয়তো এখন সে মারা গেছে, এখন তো আর জানার প্রশ্ন আসতেছে না। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ হওয়ার পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। যখন একজন মূল পরিকল্পনাকারী বন্দুকযুদ্ধে মারা যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসল ব্যক্তি কিংবা আসল ব্যক্তিবর্গকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে। বন্দুকযুদ্ধ কিংবা ক্রসফায়ার কিংবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো করা হয়, মানে ঘটনা সবই একই গল্প। এবং এই সন্ত্রাসী কিন্তু আপনার পুলিশের হেফাজতে ছিল কিংবা র্যাবের হেফাজতে ছিল। হ্যাঁ, সুতরাং এইটা কোনো সমাধান না। এদিকে বগুড়ার শিয়াদের ওপর হামলার পর রাজধানী হোসেনি দালান এলাকায়ও নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এদিকে বগুড়ায় শিয়াদের ওপর হামলার পর রাজধানীর হোসেনি দালান এলাকায়ও নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো ধুমধুমি, বেঁচে থাকো ঝুমঝুমি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। শর্ত সাপেক্ষে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করেন দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। নতুন ভোটারদের এই নির্বাচনে অন্তর্ভুক্ত করতে পুনঃ তফসিলের মাধ্যমে নির্বাচন 15 দিন সময় পেছানোর দাবিও করেছে দলটি। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার রাতে গুলশানে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরদিন 20 দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে একই স্থানে আরেকটি বৈঠক করেন তিনি। এ দুটি বৈঠক শেষে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি পরিষ্কার করেনি বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টনে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সব জল্পনা কল্পনার অবসান ঘটায় দলটি। শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই নির্বাচনে আমাদের দল শর্ত সাপেক্ষে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন 50 লক্ষ ভোটার যারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন,
তাদের জীবনের প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করার একটি সুযোগ দেওয়া উচিত। সেই কারণে নির্বাচন আয়োজনের যে সময়সীমা 15 ডিসেম্বর 30 ডিসেম্বর উল্লেখ করা আছে, অন্তত পক্ষে 15 দিন বৃদ্ধি করলে নতুন ভোটারও আসতে পারবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ, বন্দী নেতাকর্মীদের মুক্তি দেওয়া সহ সর্বোপরি নির্বাচনকে প্রভাবমুক্ত রেখে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানায় বিএনপি। আমরা দাবি করছি যে সমস্ত পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সংশ্লিষ্ট এলাকার ওসি, ইএনও এদেরকে আমরা বদলি করার জন্য আমাদের পর্যবেক্ষণে আমরা তুলে ধরেছি। মনোনয়নপত্র তোলা ও জমাদান প্রক্রিয়া আরও সহজ করার দাবিও জানিয়েছে দলটি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরের সময় টেলিভিশনকে তিনি একথা বলেন। এ সময় বিএনপির নির্বাচন পেছানোর দাবি বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কমিশনের বিষয়, নির্বাচন কমিশনের কাছে যে কোনো বিষয় কেউ আলোচনা করতে পারে, নির্বাচন কমিশন এভাবে সিদ্ধান্ত নেবে। এবারে তো আমার কিছু বলার নেই। বিএনপি থাকা উচিত। বিএনপির ধারা থেকে ছড়ে যে জ্বালাপুর রাজনীতি করে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, গণতান্ত্রিক ধারা, নির্বাচন ধারা দিয়ে চলে আসুক, এটা আমরা চাই। আর জোটগতভাবে করার ব্যাপারে 14 দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। গতকাল আমাদের এককভাবে মনোনয়নের ব্যাপারটি মাননীয় প্রধানমন্ত্রীর সভানেতৃত্বে আলোচনা হয়েছে। তো জোটগতভাবে এখনো সিদ্ধান্ত হয়নি, এটা আলোচনার পর্যায়ে এখন আছে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। বিএনপিকে নির্বাচনে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ নেতারা তাদেরকে নির্বাচন থেকে মাঝপথে সরে না যেতে অনুরোধ করেছেন। সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনার সভায় তারা বলেন, তাজিয়া মিছিল আর শিয়া মসজিদে হামলার ঘটনা একই সূত্রে গাথা। তবে জঙ্গি তৎপরতা দমনে সরকার জিরো টলারেন্স দেখাবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন নেতারা। শেষ পর্যন্ত কোনো শর্ত টর্ত তাদের থাকবে না। এখন হয়তো শর্তের কথা বলছে, শেষ পর্যন্ত তারা অংশগ্রহণ করবে। মাঝপথে আবার নির্বাচনের লড়াই থেকে পালিয়ে যাবেন না, এই মানসিকতা পালিয়ে যাবেন, সেই মানসিকতা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বগুড়া শিয়া মসজিদে হামলা হয়েছে, এর আগে বিদেশি নাগরিকদের হত্যা করার ঘটনা, তাজিয়া মিছিলে হামলা, পুলিশের উপর হামলা, এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, একটির সাথে আরেকটির যোগসূত্র আছে। বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত করছে একটি মহল, জঙ্গি দমনের বাংলাদেশের সাথে তারা আছে একদিকে বলে, আরেকদিকে বাংলাদেশটা যাতে আবার জঙ্গি রাষ্ট্রে পরিণত হয় তার জন্য ষড়যন্ত্র করছে। তাদের সাথে আছে বিএনপি, জামাত। বিদেশিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনার সরকারের পতন ঘটাবেন, তাদের স্বপ্ন কোনো সময় সফল হবে না। সরকার জঙ্গি দমনে, সন্ত্রাসীদের দমনে জিরো টলারেন্স, কোনো রকম ছাড় দেওয়া হবে না। পৌরসভা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই। আশা করব এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তারা বোমারু রাজনীতির হাত থেকে নিজেদের রাজনীতিকে বের করে আনবে। আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ। দুপুরে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সমসংবাদকে কথা বলেন তিনি। এ সময় তিনি শর্ত বিবেচনায় নিতে নির্বাচন কমিশন এবং বিএনপিকে ইতিবাচক মনোভাব দেখানোর আহ্বান জানান। বিএনপির এই সিদ্ধান্তটাকে স্বাগত জানানো উচিত। নির্বাচন কমিশনের মানসিকতা হওয়া উচিত যে একটি বড় বিরোধী দল, তাদের শর্তের যৌক্তিকতাটা বিবেচনায় নিয়ে দেখা যে এটাকে কোনোভাবে স্পেস দেওয়া যায় কিনা। আমি মনে করি যে বিরোধী দলকেও ভাবতে হবে যে কোনো কারণে যুক্তিসঙ্গতভাবেই যদি এটা নির্বাচন কমিশন না অল্টার করতে পারে, না পিছোতে পারে, তাহলেও যেন তারা অংশগ্রহণ করে, এই মানসিকতাটা যেন তাদের ভেতরে থাকে। দর্শক, আগামী 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। আর এই মুহূর্তে সাভারের আনন্দপুর এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। নির্বাচনের প্রস্তুতির খবরাখবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির।
হ্যাঁ, এজি মাহমুদ, আমরা এখন রয়েছি সাভারের আনন্দপুরে। তো নির্বাচনের প্রস্তুতির খবর আসলে যেটি বলছিলেন যে এখন আসলে খুব বেশি প্রচার প্রচারণার সুযোগ নেই। আর প্রস্তুতি বলতে যেটি যে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা তো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সেগুলো জমাও দিচ্ছেন, এখন মূলত সেই পর্বটি চলছে। আর যেহেতু এই নির্বাচনটি দলীয়ভাবে নির্বাচন হচ্ছে, সেহেতু মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন হচ্ছে। তো পৌরসভা মেয়র পদে যারা মনোনয়নপত্র কিনেছেন তারা মূলত সেগুলো জমা দিচ্ছেন কিংবা জমা দিয়ে এখন আসলে অপেক্ষায় রয়েছেন তাদের দলের সিগন্যালের অপেক্ষায়। এবং তারা, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দল থেকে যখন তাদেরকে নিশ্চিত করা হবে যে তিনি ওই এলাকায় পৌরসভার মনোনয়ন পাচ্ছেন মেয়র পদে, তখনই তারা আসলে পূর্ণদমে প্রচার প্রচারণা শুরু করবেন। এর আগে তারা আসলে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সিগন্যালের জন্য। এবং এই ক্ষেত্রে যেটি হচ্ছে যে স্থানীয় মন্ত্রী, এমপি কিংবা কেন্দ্রীয় যেসব নেতা তাদের পরিচিত রয়েছেন তাদের সাথে তারা যোগাযোগটা বাড়িয়েছেন এবং ক্ষেত্রবিশেষে কেউ কেউ এলাকার লোকজনের সাথেও যোগাযোগ রেখেছেন। আর কাউন্সিলর পদে যারা নির্বাচন করছেন, যদিও কাউন্সিলরটি আসলে দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না, কিন্তু তারপরেও দলীয় বিভিন্ন দলের যেসব প্রার্থী রয়েছেন তারাই কিন্তু মূলত এই কাউন্সিলর পদে দৌড়ঝাঁপটা বেশি করছেন। এবং নির্দলীয় হলেও তারা দল থেকে নির্বাচন করছেন, তবে এখানে মনোনয়নের সিস্টেমটি যেহেতু নেই সেহেতু তারা আসলে জনগণের উপরই বেশি কাছাকাছি অবস্থান করছেন এখন। এবং ক্ষেত্রবিশেষে অনেককে আমরা দেখেছি যে তারা জনগণের কাছে যাচ্ছেন এবং নির্বাচনে তিনি যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে যেন তাকে ভোট দেওয়া হয়, এরকম কথাবার্তা বলছেন। তো এখানে যেটি হয়েছে যে আমরা এখন সাভারে রয়েছি, এই সাভারে কিন্তু মোট 9টি ওয়ার্ড রয়েছে এবং এখানকার যে হিসেব আমরা দেখছি যে এখানে কাউন্সিলর পদে এখনো পর্যন্ত 48 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর এছাড়া এখানে সংরক্ষিত নারী যে কাউন্সিলর হয় সেখানে সর্বমোট 12 জন এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এছাড়া এখানে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 4 জন। তো এদের মধ্যে আসলে আওয়ামী লীগ যেমন রয়েছে, বিএনপিকেও আমরা দেখেছি, তেমনি এখানে স্বতন্ত্র প্রার্থীদেরকেও কিন্তু আমরা এই নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখেছি। তো আওয়ামী লীগের যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন কিংবা যে ধরনের পরিস্থিতি বলেন সবকিছু স্বাভাবিক থাকবে। তবে বিএনপি সমর্থিত যেসব প্রার্থী এখনো পর্যন্ত দাবি করছেন যে তারা বিএনপির সমর্থন পাবেন, তারা কিন্তু বলছেন যে তারা এখনো পর্যন্ত এলাকায় ঠিকমতো আসতে পারছেন না। তো তারা আশা করছে নির্বাচনী পরিস্থিতি যেন সঠিকভাবে থাকে এবং কোনো রকম গন্ডগোল যেন না হয়। তো মূলত এরকমভাবে আসলে নির্বাচনী কার্যক্রম এগিয়ে চলছে। তো মনোনয়নপত্র বাছাইয়ের সময় আসলে বোঝা যাবে কারা নির্বাচনে থাকছেন এবং 30 ডিসেম্বর নির্বাচন হবে, সেদিনে আসলে বোঝা যাবে নির্বাচনের পরিবেশ কেমন থাকে। তো এই ছিল সর্বশেষ খবর। এজি দর্শক, আগামী 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। আর নির্বাচনের প্রস্তুতির খবরাখবর জানাতে সাভারের আনন্দপুর এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তাফসির বাবু। দুপুরের সময় আরও থাকছে। ফেনীতে 50,000 বিদ্যুৎ গ্রাহকের জন্য মিটার রিডার মাত্র 4 জন। রিডিং ছাড়াই মন গড়া বিল বিতরণে হয়রানি সহ আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। রাজধানীর উত্তরায় মারা যাওয়া জাপানি নাগরিক হিরোই মিয়েতার মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করেছেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন মরদেহ গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। রাসায়নিক পরীক্ষা ফলাফল পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তারা। শুক্রবার ভোর 6টার দিকে উত্তরায় 12 নম্বর সেক্টরের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে তোলা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত 19 নভেম্বর উত্তরা পূর্ব থানায় জাপানি নাগরিক হিরোই মিয়েতা নিখোঁজ রয়েছেন বলে জাপানি দূতাবাসের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে রোববার রাতে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। পোস্টমর্টম করার পরে আমরা বডিতে যা পাই সে আমরা ডিসকম্পোজ ছিল, বডি ডিসকম্পোজ থাকার দরুন বাহ্যিকভাবে কোনো আঘাতের ডিটেক্ট করা যায় নাই। আমরা অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী তাদের বিছানা প্রিজার্ভ করেছি। পাশাপাশি আমরা ডিএনএ স্যাম্পলের জন্য মুলার টিথ এবং পা থেকে এবং হাত থেকে আমরা নখের স্যাম্পল কালেক্ট করে এগুলি আমরা প্রিজার্ভ করে আমরা পুলিশকে দিয়ে দিব ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য। দেশের সামাজিক শান্তি ও ধর্মীয় সহনশীলতা নষ্ট করতে একটি মহল কাজ করছে বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ইতিহাস বিভাগের সম্মিলনীতে তারা এই অভিযোগ করেন। এ সময় তারা বাংলাদেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদ প্রতিহত করতে সব মহলকে জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানান। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বাঙালির এই শাশ্বত জীবন আদর্শ বা মূল্যবোধ, যাকে বলি আমরা কোর ভ্যালুস, এর উপর বারবার আঘাত আসছে। একটি বিশেষ মহল সামাজিক শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বিনষ্ট করে দীর্ঘ মিথস্ক্রিয়ার প্রক্রিয়ায় গড়ে ওঠা আমাদের কোর ভ্যালুস ধ্বংস করতে উদ্যত। বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ, অসহিষ্ণুতা, অগণতান্ত্রিক পন্থার প্রতিহত করতে চান, তাহলে ইতিহাস অবশ্যই পাঠ্য হতে হবে। সরকারি মাদ্রাসায় পড়ানো হচ্ছে মুসলমানদের মধ্যে একমাত্র নেতা মওদুদি, মুসলমানদের একমাত্র প্রতিষ্ঠান জামাতে ইসলামী। আমাদের শিক্ষা মন্ত্রণালয় হাজার কোটি টাকা খরচ করে এই বিষয়ে পড়াচ্ছে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন তিনি শূন্য সহিষ্ণুতা দেখাচ্ছেন জঙ্গিবাদের প্রতি। তাহলে তিনি বলেন কি, তার স্বাধীনতা বলে কি? কিভাবে তাহলে আশা করেন সমন্বিত একটা আমরা প্রতিরোধ করতে পারবো? জঙ্গিবাদ মোকাবেলায় রাষ্ট্রকে নতুনভাবে চিন্তা করার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। শুভ বুদ্ধির উদয় হলে মানুষে মানুষে খুনাখুনি বন্ধ হবে বলেও মনে করেন তিনি। আর নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রাজধানীর শিল্পকলা একাডেমিতে সকালে তারা একথা বলেন। আপনার মত আমার পছন্দ নয়, সুতরাং আপনাকে হত্যা করতে হবে। এইটা তো একটা বর্বর যুগের অবস্থান হয়েছে। সবাই যদি সচেতন হই, প্রতিবাদী হই, যে কোনো সামান্য ব্যাপারেও যদি অন্যায় দেখি আমাদের প্রতিবাদ করতে হবে। জঙ্গিবাদের অবসানের ঘটনার জন্য মানব জাতিকে নতুনভাবে চিন্তা ও কাজ আরম্ভ করতে হবে। শুভকর শক্তিটিকে আজও ভালো করে কাজে লাগানো হয়নি, তবে যেটুকু হয়েছে তা থেকেই বোঝা যায় উন্নততর নতুন রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থায় মানুষের জীবন ও পরিবেশ কত সুন্দর হতে পারে। রাজধানীতে প্রথমবারের মতো প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতে 40% এলাকা কোটা রেখে ভর্তি কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক বিদ্যালয়গুলো। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে শিক্ষা অধিদপ্তর। তবে এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও সব বিদ্যালয়ের মান উন্নয়নের উপরই জোর দিলেন শিক্ষাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। ভর্তি ফর্ম বিতরণের মাধ্যমে রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। আগামী বছর থেকে প্রতিটি শ্রেণীর মোট আসনের 40% বিদ্যালয় সংলগ্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করার সিদ্ধান্তে মিশ্র অভিমত দিয়েছেন অভিভাবকরা। আমরা যে এলাকায় থাকি দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় ভালো কোনো স্কুল নাই। সিদ্ধান্তটা ভালো। এলাকার স্টুডেন্টরা যদি এলাকায় পড়ে তাহলে যানজটটা কমবে এবং স্টুডেন্টের জন্য রিস্কটা কমবে। মহল্লা থেকে বাচ্চাদের নেওয়ার ব্যাপারে যে কোটা সিস্টেম, সেটা এখনো আইনগতভাবে কোনো পরিষ্কার কোনো ধারণা আমাদের কাছে আসে নাই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই ভর্তির ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন স্কুল প্রধানরা। সরকারি নির্দেশনা আমরা পেয়েছি, ফর্ম বিতরণ শুরু হয়েছে। আমাদের আগামী 30 তারিখে পরিচালনা পর্ষদের সভা আছে, সেই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের শুরুতেই উন্নত বিশ্বের মতো সব অঞ্চলের বিদ্যালয়ের মানের মধ্যে সমতা আনয়নের দিকে জোর দিলেন শিক্ষাবিদরা। এই উদ্যোগটা ভালো, কিন্তু বাস্তবায়নের কতগুলি সমস্যা আমি দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে, সব স্কুল যেহেতু মানসম্পন্ন নয়, একই মানের স্কুল নয়, কোনো কোনো স্কুলের চরম দুর্দশা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এলাকা নির্ধারণ। এদিকে এগুলো একটা সুবিধা হবে, একটা চাপ বাড়বে প্রত্যেকটা স্কুলকে মানসম্পন্ন করার জন্য। সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যা সমাধানের সব দিক বিবেচনায় রেখে ভর্তির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোকে সহযোগিতা করা হচ্ছে বলে দাবি শিক্ষা অধিদপ্তরের। সরকারি স্কুলদের জন্য সীমানা নির্ধারণ করছি আমরা যে থানা ভিত্তিক হবে, যেহেতু স্কুলের সংখ্যা কম, আর বেসরকারি স্কুলের সংখ্যা যেহেতু বেশি, তারা ওয়ার্ড ভিত্তিক যাতে সীমানা নির্ধারণ করে সেভাবে আমরা বলে দিয়েছি। নতুন এই উদ্যোগ মানসম্পন্ন স্কুলগুলোকে সুনাম ধরে রাখার পাশাপাশি পিছিয়ে পড়া স্কুলগুলোকে মান উন্নয়নে উদ্যোগী করবে বলে অভিমত স্কুল প্রধান সহ শিক্ষাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সরকারের পাশাপাশি আঞ্চলিকভাবে গড়ে ওঠা পেশাভিত্তিক ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির নোয়াখালী উৎসব 2015 উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। উৎসবে ঢাকায় অবস্থানরত নোয়াখালীর অধিবাসীরা অংশ নেন।
এতে রাষ্ট্রপতি বলেন, নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যেও সরকারের একার পক্ষে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আঞ্চলিকভাবেও এগিয়ে আসতে হবে সবাইকে। এ সময় প্রায় 10,000 নোয়াখালীবাসীর পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানানো হয়। উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের সরকারের সীমাবদ্ধতা অনেক। সরকারের একার পক্ষে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি এলাকা ভিত্তিক, পেশা ভিত্তিক ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো আঞ্চলিক উন্নয়ন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে ভিড় করছেন প্রবাসীরা। গেল 4 দিনে ইস্যু করা হয়েছে এ ধরনের প্রায় 500 পাসপোর্ট। ভ্রমণের ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক হওয়ায় দ্রুততম সময়ে এটি সংগ্রহে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনসুলেট। নিউ ইয়র্ক কনসুলেটে প্রতিদিন ভিড় করছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক কাস্টমস অ্যান্ড এভিয়েশন আইনের আওতায় হাতে লেখা পাসপোর্টের ব্যবহার স্থায়ীভাবে বন্ধ করার পর মেশিন রিডেবল পাসপোর্ট নিতেই এই ভিড়। প্রতিদিন এ ধরনের পাসপোর্ট নিচ্ছেন প্রায় 140 জন। এখন পর্যন্ত নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট 26,000 মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করেছে। আগে আমার পাসপোর্টটা ছিল হাতে লেখা, ডিজিটাল ছিল না, তো আজকে ডিজিটাল পাসপোর্ট আমি নেওয়ার জন্য আসছি। বাংলাদেশে যাওয়ার জন্য ডিজিটাল পাসপোর্ট নিতে আসছি। আমি ডিজিটাল পাসপোর্ট নিলাম, এটা ভালো। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেট, রোড আইল্যান্ড, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইন এই 8 রাজ্যের প্রায় 8 লাখ প্রবাসী বাংলাদেশের মধ্যে প্রায় 40% কাছে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। এদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট নেই প্রায় 70,000 প্রবাসীর। এই বিপুল সংখ্যক প্রবাসীকে যত তাড়াতাড়ি সম্ভব এমআরপি দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় বাংলাদেশ কনসুলেট। লজিস্টিক্স ওয়াইজ আমরা একটু ভালো অবস্থানে আছি। আমাদের 6টি এমআরপি ওয়ার্ক স্টেশন আছে, যার মধ্যে 2টো মোবাইল ইউনিট আছে এবং 2টো মোবাইল ইউনিটের মাধ্যমে আমরা আমাদের যে 8টি স্টেটের যে দূর দূরান্ত যে শহরগুলো আছে, দূরে আউটলাইন সিটিজগুলো, সেখানে আমাদের টিম যায়, মোবাইল টিম, এবং আমরা পোর্টেবল মোবাইল ইউনিট আমরা সেখানে ব্যবহার করি। ভ্রমণের ক্ষেত্রে এমআরপি বাধ্যতামূলক হওয়ায় সময় নষ্ট না করে দ্রুত সময়ে এই পাসপোর্ট সংগ্রহের পরামর্শ দেন কনসাল জেনারেল। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর পাইকারি মাছ বাজারে। তবে অন্যান্য দিনের তুলনায় কেজি প্রতি 20 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানালেন আড়তদাররা। ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। আর বড় আকারের ইলিশ পাওয়ার জন্য জাটকা নিধন বন্ধে পরিচালিত অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর সোয়ারীঘাট পাইকারি মাছ বাজার। মাছের সরবরাহ যেমন পর্যাপ্ত, তেমনি শুক্রবার হওয়ায় একটু বেশি দামেই হচ্ছে কেনাবেচা। বাজারে প্রতি কেজি রুই কাতলা 140 থেকে 160 টাকা, গজার 320, কই 125, শিং 350, বাইম 500 আর খলিশা বিক্রি হচ্ছে 40 টাকায়। মাছের আমদানিও আছে, বাজারও ভালো এবং মাছের বাজার আগের তুলনায় 2, 4, 10, 20 টাকা কেজিতে বেশি আছে। চিংড়ি মাছ আমরা বিক্রি করছি 460, 450, 470। বল মাছ 250 থেকে নিয়ে 400 পর্যন্ত দর আছে। বাইম মাছ 450 নিয়ে 500, পাঙ্গাস 550 থেকে 500 টাকা কেজি দেশিটা। আর যেটা চাষের এটা 120 থেকে নিয়ে 115 টাকা কেজি। এদিকে কেজি ওজনের ইলিশ দেখা না গেলেও ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে বেশ হাক ডাকেই। দামও হালি প্রতি 100 থেকে 200 টাকা বেশি। 4টার ওজন হবে মানে 1 কেজি 200 গ্রাম, 600 টাকা হালি। সাপ্তাহিক বাজার না, দাম একটু বেশি থাকবে। 4টা ইলিশ 500, 550 বিক্রি হয়। 4টা ইলিশের ওজন 100 কেজির উপরে হবে। নিধন অভিযান চলতেছে, তারপরও গোপনে গোপনে মারতেছে, এইটার জন্য বন্ধ হয়ে যায়। প্রশাসনের কাছে আমরা এইটাই চাই। অন্যদিকে প্রায় 2 সপ্তাহ স্থিতিশীল থাকার পর বাড়তে শুরু করেছে নানা প্রজাতির সামুদ্রিক মাছের দামও। লাল মাছ প্রতি পাটা গেছে 1000-1200 টাকা করে, তারপর জাতিক মাছ গেছে 1000-1200 টাকাই। পাটার ওজন হলো 20 কেজি, 100-200 টাকা বাড়তে আর কি। শিগগিরই সব ধরনের মাছের দাম আবার কমতে শুরু করবে বলে জানালেন ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ফেনীর 50,000-এরও বেশি বিদ্যুৎ গ্রাহকের মিটার রিডিং নেয়ার জন্য রিডার মাত্র 4 জন। তাদের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করেন আরও 16 জন।
এ কারণে নিয়মিত রিডিং ছাড়াই চলছে মন গড়া বিল বিতরণ। ফলে হয়রানি সহ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে গ্রাহক সেবায় শিগগিরই চালু হবে প্রিপেইড বৈদ্যুতিক মিটার। আরো জানাচ্ছেন বখতিয়ার মুন্না। গত অক্টোবরে ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়ার হাজী শফিকুর রহমানের এই বাড়ির 22টি ফ্ল্যাটের 14টি মিটারে অতিরিক্ত প্রায় 1,500 আর 6টিতে 700 কম ইউনিট দিয়ে বিল দিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। বছরের পর বছর এখানকার বিদ্যুতের মিটারগুলোতে ইউনিট অতিরিক্ত বা জমা রেখে এভাবেই মনগড়া বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের সবাইকে। ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগের তথ্য মতে 46,000-এরও বেশি গ্রাহকের মধ্যে মাত্র 4 জনের মিটার রিডিং নেয়ার কথা 5,000। বাকিদের মিটার রিডিং নেয়ার জন্য মিটার প্রতি 1 টাকা 70 পয়সা দরে মজুরি ভিত্তিতে বেসরকারি মিটার রিডার রয়েছে 16 জন। আর এদের সবার বিরুদ্ধেই যত সব অভিযোগ গ্রাহকদের। মিটারে কোনো মিল নেই। কমপ্লেন দিলে অফিসে তারা বলে যে মগাতে ঠিক আছে এবারে বিল দিয়ে দেন, পরবর্তীকালে আমরা দেখবো, কিন্তু আসলে দেখা হয় না। বছর শেষে আমার 5,000 টাকা বিল, 6,000 টাকা বিল হয়ে যাবে, তখন তো আর একসাথে আমি দিতে পারি না। কলেজের মিটার পরিবর্তন করেন করতে হলে আমাদের মাধ্যমে করতে হবে 3-4 টাকা ঘুষ নেয়। এদিকে ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিল সেবার ঘাটতি স্বীকার করে জানালেন দ্রুতই গ্রাহকদের জন্য আশার আলো রয়েছে। রিডিং এর ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবাতে কিছু ঘাটতি আছে। খুব দ্রুতই প্রিপেড মিটার পদ্ধতি চালু হবে। সেখানে মোবাইল পদ্ধতির মতো গ্রাহকগণ নিজেই টাকা দিয়ে প্রিপেডের কার্ড কিনে নিজেই বিদ্যুৎ ব্যবহার করবেন, সেখানে গ্রাহকদের আর কোনো অসুবিধা হবে না। গ্রাহকদের এত ভোগান্তির পরও বিদ্যুৎ বিভাগের হিসেব মতে প্রতি মাসে বিলের অর্থের গড় আদায় প্রায় 99%। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সিরীয় সীমান্তের কাছে যুদ্ধ বিমান ভূপাতিত করার প্রতিবাদে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এরই মধ্যে দুই দেশের মধ্যে বেশ কিছু যৌথ বিনিয়োগ প্রকল্প বাতিল ও তুরস্কে খাদ্য পণ্য রপ্তানি বন্ধ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এর আগে তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক যোগাযোগ বাতিলের ঘোষণা দেয় রাশিয়া। এদিকে ভূপাতিত করার আগে বিমানটি রাশিয়ার কিনা তা জানত না বলে দাবি করেছে তুরস্ক। তবে আঙ্কারার এই দাবি প্রত্যাখ্যান করে জেনে শুনেই রুশ বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনার পর সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটিতে বিমান বিধ্বংসী সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র S-400 মোতায়েন শুরু করেছে মস্কো। ইসরায়েলি নেতা ফিলিস্তিনের জন্য শান্তির সব পথ বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আব্বাসকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। এদিকে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে চলমান সংঘর্ষে আরও 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম তীরে নিহত 2 ফিলিস্তিনির মরদেহ নিয়ে মিছিলে অংশ নেন শত শত মানুষ। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে অবিলম্বে তাদের আগ্রাসন বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। আন্দোলনের সময় ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি পুলিশ। এতে 2 ফিলিস্তিনি তরুণ নিহত হয় বলে জানায় গণমাধ্যম। একই দিন জাতারা অঞ্চলে এক ইহুদি সেনাকে ছুরিকাঘাতের অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। প্রতিদিন আমাদের ভাইদের হত্যা করছে ইসরায়েলিরা। শহীদদের রক্তে ভিজে যাচ্ছে আমাদের মাটি। আমরা ইসরায়েলিদের জানিয়ে দিতে চাই, এভাবে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের মা, বোন ও বাচ্চাদের কান্না বৃথা যেতে দেব না আমরা। এদিকে পূর্ব জেরুজালেমে চলছে আন্দোলন। বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ইসরায়েলি সেনাদের দিকে পাথর ও পটকা নিক্ষেপ করে আন্দোলনকারীরা। পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। চলমান এই সংঘাত সহিংসতার জন্য ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে দায়ী করে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই সাধারণ ফিলিস্তিনিরা আমরণ আন্দোলনের পথ বেছে নিয়েছে বলে দাবি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। বৃহস্পতিবার গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সঙ্গে রামাল্লায় এক বৈঠকে তিনি এমন কথা বলেন। ইসরায়েলিরা বছর বছর ধরে তাদের বসতি সম্প্রসারণ ও নিপীড়নের মধ্য দিয়ে আমাদের প্রশাসন ও অর্থনীতিকে বিকল করে দিয়েছে। শান্তির জন্য অপেক্ষা করতে করতে আমরা এমন অবস্থায় পড়েছি যে দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ফিলিস্তিনি তরুণ সমাজ আন্দোলন ও সংঘর্ষের পথ বেছে নিয়েছে। বৈঠকে ফিলিস্তিনি অঞ্চলে চলা সহিংসতার নিন্দা জানিয়ে আব্বাসকে সহায়তার আশ্বাস দেন সিপ্রাস।
President Abbas. গ্রিস বরাবরই ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে। ভবিষ্যতে আমরা আরো সক্রিয়ভাবে এই সমর্থন দিয়ে যাব। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিরাষ্ট্র প্রস্তাবনার বিষয়ে কূটনৈতিক আলোচনার শুরুতে আব্বাসকে সহায়তা দিয়ে যাব আমরা। European Union. এ অবস্থায় পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল প্রশাসন। হেব্রনের পূর্বাঞ্চলে নতুন করে আরো কয়েকটি স্থাপনা নির্মাণ শুরু করেছে তারা। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। বিপিএল এর খবর। দিনের প্রথম ম্যাচে টস হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করছে রংপুর রাইডার্স। সাকিবের নিষেধাজ্ঞার কারণে রংপুরের নেতৃত্ব দিচ্ছেন মিসবাউল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ 3 উইকেটে 26 রান। গেল ম্যাচে আম্পায়ারের সাথে বাজে আচরণের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রংপুরের আইকন সাকিব। ফলে দলে ডাক পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সাবেক বোলিং অলরাউন্ডার আবু জায়েদ। মিরপুরে টস হেরে আগ্রাসী ঢঙে শুরু করলেও দলীয় 9 রানে রংপুরের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্যকে সাজঘরে পথ দেখান শ্রীলঙ্কান কুলাসেকারা। দ্রুতই সতীর্থকে অনুসরণ করেন সিমন্স। এরপর মিথুনের সাথে মাত্র 9 রানের জুটি গড়ে দলীয় 19 রানে সাজঘরে ফেরেন জহুরুল। এখন মিথুন ও অধিনায়ক মিসবার ব্যাটে ভর করে এগিয়ে চলছে রংপুর রাইডার্স। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শর্ত সাপেক্ষে আসন্ন পৌর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। নতুন ভোটারদের অংশ নেওয়ার স্বার্থে নির্বাচনের সময় 15 দিন পেছানোর দাবি। বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো আওয়ামী লীগ। শর্ত বিবেচনায় নিতে কমিশন ও বিএনপিকে নমনীয় হওয়ার আহ্বান পর্যবেক্ষকদের। বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে হতাহতের ঘটনায় এলাকা থমথমে। তদন্ত দলের ঘটনাস্থল পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতের দাবি শিয়া সম্প্রদায়ের। রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এলাকায় কোটায় ভর্তি নিয়ে অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। সব বিদ্যালয়ের মান উন্নয়নের পরামর্শ শিক্ষাবিদদের। এবং হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হওয়ায় এমআরপি নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের ভিড়। দ্রুততম সময়ে সংগ্রহের আহ্বান। এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।